হ্যাঁ, আজকে আমি এআই নেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় পর্ব শুরু করব। তো এখানে আমি সিম্পল হচ্ছে এআই ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কিছু ব্যাপার বা বেসিক কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার আলোচনার টপিকগুলো কী থাকবে সেটা হচ্ছে যে এগুলো কিন্তু একদম বেসিক, কিন্তু এই বেসিকগুলো একটা সময় হচ্ছে একটা বড় বড় কনসেপ্ট ছিল। এগুলো যে পুরোপুরি অবসলিউট হয়ে গেছে সেটা না, এখনও এগুলো লাগে, কিন্তু এগুলোর আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার প্রপারলি না হয় তাহলে হচ্ছে আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলেন বা হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচারগুলো বুঝতে পারবেন না। তো আমরা এখানে কভার করবো এআই ফাউন্ডেশন। এখানে এআই ফাউন্ডেশন বলতে ম্যাথমেটিক্যাল বা হচ্ছে কনসেপ্টগুলো বা হচ্ছে কি বিভিন্ন ভেক্টর ডিবিতে এমবেডিংগুলো কীভাবে রাখা হয়, তারপর হচ্ছে প্রবাবিলিটির এফেক্টটা কেমন হতে পারে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন, তো এই বিস্তারিত আলোচনা করব। আর মেশিন লার্নিং যেটা আর কি, তো এইখানে মেশিন লার্নিংয়ের আসলে অনেক ধরনের অ্যালগোরিদম থাকতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র একটা দুটা হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে মেশিন লার্নিং পুরোপুরি শিখিয়ে দেওয়া না। এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যাতে মেশিন লার্নিং আসলে কেন, ক্লাসিক্যাল মেশিন লার্নিং থেকে যে আসলে আজকের আমরা ট্রান্সফর্মার আর্কিটেকচার দেখি কেন কীভাবে হয়েছে, এটা আমি আপনাদের বোঝাবো। আর মেশিন লার্নিংয়ে যদি ওই টপিকগুলো আপনি বুঝতে পারেন, ডিপ লার্নিং হোক বা ট্রান্সফর্মার আর্কিটেকচার হোক, সব ধরনের মডেলগুলো কীভাবে ট্রেন করানো হয়, কীভাবে ভ্যালিডেশন করা হয়, কীভাবে টেস্ট করা হয়, আপনি এটা বুঝতে পারবেন। তো হ্যাঁ, ডিপ লার্নিংয়েরও কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যে আসলে কেন এই ডিপ লার্নিংয়ের পর হচ্ছে আমাদের ট্রান্সফর্মার আর্কিটেকচারটা আসলে খুবই নেসেসারি ছিল, আর এটা কেন আসছে, এটা কোন লিমিটেশনের কারণে। হ্যাঁ, এখন আমি যেটা শুরু করব সেটা হচ্ছে এআই ফাউন্ডেশন। এআই ফাউন্ডেশনের বেসিক এটা আসলে যদি আপনি খুব ভালোভাবে বুঝতে চান, এখানে অনেক ধরনের আরও অনেক টপিক থাকতে পারে, কিন্তু এখানে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক নিব। তার মধ্যে অন্যতম হচ্ছে ভেক্টরস অ্যান্ড এমবেডিংস। এটা এটা আপনাকে বুঝতে হবে। আসলে আমাদের কম্পিউটারগুলো হচ্ছে কখনো ইমেজ কোনটাকে বলে, তারপরে হচ্ছে মানে একটা ডগের ইমেজ কেমন হতে পারে, একটা টেক্সট কি, আর হচ্ছে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড ডাটাগুলো থাকে এটা বুঝতে পারে না। তো এই যে ডাটাগুলো বুঝতে পারতেছে না, তাকে আমাদের এমনভাবে বোঝাতে হয় যাতে যেন বুঝতে পারে। সেই জন্য আমরা এমবেডিং করে, মানে এমবেডিংয়ে একটা লিস্ট অফ নাম্বারস, এটা যে কোনো ইমেজ হতে পারে, যে কোনো ডাটা হতে পারে, মানে রিয়েল ওয়ার্ল্ড যে কোনো কিছু হতে পারে, এই এমবেডিংটা আমরা ভেক্টরে রাখি। তো ট্র্যাডিশনাল ডাটাবেজ আর হচ্ছে ভেক্টর ডিবির মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল আমাদের ডিবিটা আছে সেটা হচ্ছে সবসময় একজ্যাক্ট ম্যাচ করে। যখন আমরা কখনো মানে ফেসবুকে লগ ইন করি তখন কিন্তু আমরা একটা ইউজার নেম, আর হচ্ছে ইউজার নেম বলতে ইমেল, আর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিই। তো একজ্যাক্টলি পাসওয়ার্ড আর ইমেল যদি ম্যাচ না করে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। এটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ বা ডিটারমিনিস্টিক ম্যাচ, এটা হতেই হবে। কিন্তু আমরা যদি ভেক্টর দিকে তাকাই, কিন্তু এইভাবে কাজ করে না। এটা হচ্ছে সিমিলার মিনিংগুলো সে বের করে আনে। যেমন ধরুন ক্যাট, ডগ বা পাপ্পি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যানিমেল ওয়ার্ড আর কিছু হচ্ছে ভেহিকেল ওয়ার্ড, কার, ট্রাক। দেখেন, যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড কম্পেয়ার করি, কার আর ক্যাট কিন্তু প্রায় কাছাকাছি হওয়ার কথা, কিন্তু তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে। কারণ যখন এমবেডিং অনেক মডেল আছে, যখন ট্রেন করানো হয় তখন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ডাটাগুলো নেওয়া হয়। ওয়ার্ল্ড ডাটাগুলো যেমন পৃথিবীতে আমরা অনলাইনে হিউজ পরিমাণ ডাটা আছে, এই ডাটা দিয়ে যখন ট্রেন করানো হয় তখন তারা একটা প্রবাবিলিটি বের করে যে ক্যাট আর কার এই দুইটার মধ্যে কী ধরনের ডিফারেন্স আছে, আর এটা কোন ইউনিটের মধ্যে পড়তে পারে, কোন ক্লাসের মধ্যে পড়তে পারে, সেটা হচ্ছে তারা একটা ইন্টারনালি একটা স্পেস তৈরি করে। তো এটা, আর এই যে আপনার সিমিলার যে মিনিংগুলো বের করা, এই ক্ষেত্রে হচ্ছে ভেক্টর ডেটাবেস খুবই ভালো কাজ করে। তো দেখেন একটা ব্যাপার, একটা একটা কিং আর ম্যান, এটা একটা সিমিলার হতে পারে, একটা ওমেন আর কুইন এটা সিমিলার হতে পারে। তো এটা ভেক্টর ডিবিকে আমরা কি করি, এই যে আমাদের এই ব্যাপারগুলো বা এই কনসেপ্টগুলো এমবেডিংয়ের মাধ্যমে, মানে একটা নাম্বারের মাধ্যমে আমরা ভেক্টর ডিবিতে রাখি, আর আমাদের যখন দরকার হয় আমরা সিমিলারিটি ম্যাচের মাধ্যমে সেটা রিট্রিভ করে আনি। ভেক্টর সার্চ নিয়ে কিছু কথা না বললেই নয়। যখন আমরা গুগলে কোনো একটা সার্চ করি, গুগল কিন্তু আমাদের কখনো একজ্যাক্ট ম্যাচ কিছু দেয় না। গুগল সবসময় দেখবেন সিমান্টিক মিনিংগুলো নিয়ে আসে, মানে অর্থপূর্ণ নিয়ে আসে। অর্থপূর্ণ বলতে কী বোঝায় এখানে, ধরেন আমি একটা সার্চ দিলাম
যে যে তুমি পাইথনের এই কোডটা হচ্ছে সলভ করো বা ফিক্স করো, বা আমি এই পাইথনের এই প্রবলেমটা বা এই ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা কীভাবে সলভ করব। তো এই কথাটাই হয়তো বা আমাদের অনলাইন বা গুগলের বা ওয়েবে অন্যভাবে আছে, যে ও বলতে পারে যে তুমি ডিবাগিং পাইথন কোড, কীভাবে পাইথন কোড ডিবাগ করতে হয়। তো দেখেন, আমরা বললাম যে কিভাবে আমরা পাইথন কোড ফিক্স করতে পারি, আর এইখানে ডিবাগিং রিলেটেড যদি কোনো একটা কনসেপ্ট অনলাইনে থাকে তো ওইটা নিয়ে নিবে। তো এরকম সব ক্ষেত্রেই, তো যারা হচ্ছে গুগল সার্চ নিয়ে একটু ভালো জানেন, যে দেখবেন আমরা শুধুমাত্র সার্চ করি, কিন্তু আমাদের নিচে যখন সার্চ রেজাল্টগুলো আসে, আমাদের আমাদের যেগুলো সার্চ করতেছি সেটার সাথে কিন্তু তার কথাগুলো সিম্যান্টিক মিনিং ঠিক আছে, কিন্তু একজ্যাক্টলি ম্যাচ করে না। এখন ভেক্টর ডাটাবেজের কিছু এক্সাম্পল না দিলেই নয়, আপনারা দেখতে পারেন। তো পাইনকন আছে, তারপরে হচ্ছে কিউড্র্যান্ট আছে, আর আরেকটা হলো পিজি ভেক্টর। যারা হচ্ছে আপনারা আলাদাভাবে ভেক্টর ডিবি সেট আপ করতে না চান, পিজি ভেক্টর ইউজ করতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন অফ পোস্টগ্রেস এসকিউএল। তো আর আরেকটা ইউজ করতে পারেন মেল বাস। তো এগুলো হচ্ছে সবই হচ্ছে ট্রেড অফ, আপনার কীরকম বিজনেস আর হচ্ছে আপনি কী ধরনের প্রবলেম সলভ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন ধরনের ডাটাবেজ নেবেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের অনেক কিছু আছে এখানে। তো আমরা যখন চ্যাট জিপিটি, ক্লড বা কোনো একটা এজেন্টিকে ইউজ করি এবং তাকে আমরা প্রশ্ন বা কোয়েরি করি, তখন কিন্তু সেম একটা প্রশ্ন আপনি যদি বারবার করেন, আপনি কিন্তু সব সময় সেম উত্তর পাবেন না বা রেসপন্স পাবেন না। কেন? কারণ এআই মডেলগুলো যে আমাদের রেসপন্সগুলো দেয় সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক, কখনো ডিটারমিনিস্টিক না। এটা আপনার এক এক সময় এক এক ধরনের হতে পারে। আমার প্রথম ক্লাসে আপনাদের আমি বুঝিয়েছি যে আসলে টেম্পারেচার বা টপ পি এর উপর ডিপেন্ড করবে আপনার এই রেসপন্সগুলো। তো টেম্পারেচার যদি আপনি বাড়াতে থাকেন ক্রিয়েটিভ অ্যান্সার দিবে, আর টেম্পারেচার কমাতে থাকলে ইটস লাইক ডিটারমিনিস্টিক টাইপের দিবে, কিন্তু এটা পার্শিয়াল ডিটারমিনিস্টিক। তো এখানে একটা এক্সাম্পল দেখেন, আমরা যদি প্রম্পট দিই যে দি ক্যাট স্যাট অন দি, এইটা তার পরবর্তীতে টোকেনটা বা ওয়ার্ডটা কী হবে। তো এইখানে আসলে এখানে আমাদের কিছু ওয়ার্ড পাশাপাশি থাকার কথা ছিল, এগুলো হচ্ছে যে জেনারেশনের সময়, এটাও আমি এআই দিয়ে যে মানে জেনারেট করছি, তো ঠিকভাবে আসে নাই। কিন্তু এইখানে সব থেকে বড় যে প্রবাবিলিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাট। এই ম্যাটটা কেন প্রবাবিলিটি সবচেয়ে বেশি? যখন এআই মডেলগুলো ট্রেন করানো হয় তখন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা দিয়ে তাকে ট্রেন করানো হয়, ফিড করানো হয়। তো এই যখন এই ডাটাটা ফিড করছে তখন দি ক্যাট স্যাট অন দি ম্যাট, এই ম্যাটটাই সবচেয়ে বেশি ছিল ট্রেনের সময়। তো সেই কারণে যখন আমরা যখন কোনো একটা প্রম্পট করি, যখন আমাদের কোনো একটা রেসপন্স দেয়, তখন এখানে ম্যাটটাই আসবে, কারণ তার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। তো এটা হচ্ছে খুব মানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। অ্যানাদার এআই ফাউন্ডেশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ক্লাসিক্যাল মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের জন্য না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি ট্রান্সফর্মার আর্কিটেকচারের জন্য। কারণ ট্রান্সফর্মার আর্কিটেকচারগুলোর উপর বেস করে যে মডেলগুলো তৈরি করা হয়েছে, এগুলো যখন ট্রেন করানো হয়, এখানেও হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের নানা ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়। তো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন বা হচ্ছে কেন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ফর এআই ইঞ্জিনিয়ার। আসলে আমরা যখন ছোটো থাকতে কোনো একটা বিষয় শিখি, সেটা কিন্তু কেউ আস্তে আস্তে শেখে, কেউ হচ্ছে খুব দ্রুত শেখে। তো এই যে আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে, যে আপনার লসের পরিমাণটা কত কম হতে পারে একটা মডেল কত নিখুঁত তো না আসলে, যে কতটা ভালো অ্যাকুরেসিতে রেসপন্সটা দিতে পারে, যেটা আমাদের অ্যাকুরেসি না মানে প্রিডিকশনটা ভালো হয় আর কি। তো দেখেন, আর এটা ডিপেন্ড করবে কিন্তু লার্নিং রেট। তো লার্নিং রেট যদি আপনি একদম কম দেন, তাহলে আপনার মডেলটা শিখবে কিন্তু স্লো, এতে করে আপনার হচ্ছে কস্টিং বেড়ে যাবে, কারণ আপনার ট্রেনিংয়ের সময়টা বাড়বে। আবার যদি লার্নিং রেটটা খুব বেশি দেন, তখন দেখা যাচ্ছে আপনার যে ফাইনাল ডেস্টিনেশনটা আপনি চাচ্ছেন, যেখানে আপনি মনে করবেন বা যেখানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আমার মডেলের ভালো একটা প্রিডিকশন পাবো, কিন্তু সেটা আসবে না।
কেন আসবে না? কারণ র্যান্ডমলি যখন আপনার লার্নিং রেটটা খুবই মানে যেভাবে আমি আগালে হচ্ছে আমি গুড একটা প্রিডিকশন পাবো, সেটা পাবো না। এই এক্সাম্পল যে প্রথম লার্নিং রেটের হিসাবে যখন আমার এখানে আসছে, তো সাথে সাথে এখানে আসছে, এটা র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, কখনও সে নিচের দিকে যাচ্ছে না, আবার যেতেও পারে। কিন্তু আপনি যদি আবার লং একটা স্টেপ দেন, তখন দেখা যাচ্ছে যে সেটা লার্নিং, যেখানে লার্ন করতে পারতেছে খুব ভালো, যেখানে মডেলের একুরেসি ভালো, সেখান থেকে সে আবার দূরে সরে যাচ্ছে। এটা একটা প্রবলেম। আর সেই কারণে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা হচ্ছে ক্লাসিক্যাল মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, বা ট্রান্সফর্মার আর্কিটেকচার বলেন, সর্বক্ষেত্রেই এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।